বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত কয়েক মাস ধরে চরম উৎসাহ, উদ্দীপনা, উৎকণ্ঠা মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। ফলাফলও মোটামুটিভাবে ঘোষণা শেষ, যদিও এখনো বেশ খানিকটা বাকি আছে। তবে এটি মোটামুটিভাবে নিশ্চিত করেই বলা যাচ্ছে যে 2021 সালের 20 জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশ করছেন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস। যদি না বড় কোনো ধরনের অঘটন ঘটে, সেই বড় অঘটন কি? একটি অঘটন অতীত অভিজ্ঞতার আলোকে বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু সুপ্রিম কোর্টের শরণাপন্ন হচ্ছেন, সেখানে যদি তেমন কিছু না ঘটে। আরেকটি হচ্ছে যেটি সাধারণত আমেরিকান ইতিহাসে বা ট্র্যাডিশনের মধ্যে নেই, যেহেতু আমেরিকান ইলেকশনের সিস্টেমটা একটু ব্যতিক্রমী, ইলেকট্রাল কলেজ আছে এবং সেই ইলেকট্রাল কলেজের নির্বাচনটি হবে আসলে, প্রকৃত নির্বাচনটি হবে আসলে আগামী ডিসেম্বরের 14 তারিখে। সেখানটা থেকে যদি কোনো ভোটার আনফেথফুল, মানে তার যেটি নিয়ম, যেটি করবার কথা সেটির বাইরে গিয়ে ভোট না দেন, যেটি করতে আইনি কোনো বাধা নেই, সেরকমটি না হলে ডেমোক্রেটরাই হোয়াইট হাউসের কর্তৃত্ব করবেন পরবর্তী 4 বছরের জন্য, সেটি মোটামুটিভাবে নিশ্চিত। এবং আমরা কথা জানি যে গোটা পৃথিবী জুড়েই এক ধরনের অস্থিরতা, এক ধরনের উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর উত্থান গত কয়েক বছর ধরে, এবং মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন, চিন্তার পাক ব্যক্তির স্বাধীনতা, এগুলো গত কয়েক বছর ধরেই সেই অর্থে খুব একটা গুরুত্ব পায়নি পৃথিবী জুড়ে নেতৃত্বের কাছে। এবং তার একটা বড় উদাহরণ হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার উত্থান এবং তার 4 বছরের শাসনামল। যদিও ডোনাল্ড ট্রাম্পের মধ্য দিয়ে সেটি শুরু হয়েছে সেটি বলা যাবে না, আবার ডোনাল্ড ট্রাম্পের এই বিদায়ের মধ্য দিয়েই সেটি শেষ হচ্ছে সেটিও বলা যাবে না বা নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু অনেকেই মনে করেন যে এটি একটি বড় টার্নিং পয়েন্ট হবে ডোনাল্ড ট্রাম্পের এই বিদায় এবং জো বাইডেনের এই হোয়াইট হাউসে প্রবেশের মধ্য দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমাজ রাষ্ট্র ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈচিত্র্যময় সমাজের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন গর্ব করতে পারত, সেই সমাজ এখন প্রচণ্ডভাবে, প্রবলভাবে বিভাজিত একটি সমাজ, ধর্মে, বর্ণে, গোত্রে, নানা বিবেচনা থেকে। এবং সেটি স্পষ্ট হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়েও, যে কারণে এটি সেই অর্থে বলা যাবে না, আনুষ্ঠানিক অর্থে কাগজে কলমে সাংবিধানিকভাবে হয়তো বলা যাবে, কিন্তু দৃশ্যমান যে চিত্র আমরা দেখলাম তাতে করে এটি বলা যাবে না যে এখানে ডোনাল্ড ট্রাম্প আসলে বা তার ধারা, তার চিন্তা পরাজিত হয়েছে কিংবা জো বাইডেন বিজয়ী হয়েছেন। যদিও পপুলার ভোটের হিসেবে জো বাইডেন ইতিহাসে সবচেয়ে বেশি পপুলার ভোট পেয়েছেন, এবং একথাও নিশ্চিত করে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে বেশি ভোট পড়েছে এবারের নির্বাচনে। এবং এটি অভাবনীয় ব্যাপার। এটি এই অর্থে অভাবনীয় যে এর আগে এত ভোট পড়েনি, গত নির্বাচনে চাইতে ডবলেরও বেশি ভোট পড়েছে, যেটি একটা সাধারণভাবে পারসেপশন হচ্ছে যে মার্কিনীরা খুব একটা রাজনীতি নির্বাচন নিয়ে উৎসাহী নয়। কিন্তু এবার দেখা গেছে যে প্রবলভাবে, এমনকি প্যান্ডেমিকের মধ্যেও সেই উৎসাহ তারা দেখিয়েছেন, যে কারণে অনেকে মনে করেন যে এটি আসলে ডেমোক্রেট বা রিপাবলিকানদের মধ্যে লড়াইয়ের কারণে মানুষ এত উৎসাহ নেয়নি, মানুষ লাল নীলের এই বিরোধের মধ্যে এত উৎসাহ নেই, মানুষের প্রধান বিবেচনা কাজ করেছে ডোনাল্ড ট্রাম্পকে রাখা যাবে কি রাখা যাবে না। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্রেট করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করবেন, কর্মসংস্থান নিশ্চিত করবেন, সেটিও তিনি করতে পেরেছেন অনেকেই মনে করেন না। প্যান্ডেমিকের মতো মহামারীকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সংকটকে বাড়িয়ে তুলেছেন এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রটিকে সবচাইতে ভালনারেবল করে তুলেছেন এই সময়টাতে। একই সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃথিবী জুড়ে আধিপত্য, যে প্রভাব, প্রতিপত্তি, যে মর্যাদা, সেটিকেও গত 4 বছরে অনেকখানি ম্লান করে দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকখানি একঘরে বা আইসোলেট করে তুলেছেন পৃথিবীর থেকে। সেটি হয়তো বিবেচনা কাজ করেছে, যদিও মার্কিন ভোটাররা ফরেন পলিসি কি হবে সেটি নিয়ে ভোট দেওয়ার সময় খুব বিবেচনা করেন না, তারা অভ্যন্তরীণ বিষয়াবলীকে অনেক বেশি গুরুত্ব দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এই প্রশাসন, নতুন এই শক্তি বা ডেমোক্রেটরা যারা নতুন করে প্রশাসন সাজাবেন, কংগ্রেস তাদের পক্ষে মোটামুটি আছে, সিনেটটা এখনো নিশ্চিত না হলে সিনেটে তারা খানিকটা ভারসাম্য প্রতিষ্ঠার জায়গায় চলে এসেছেন। তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা শক্তিশালী করবেন, শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীতে তার যে
আগেকার ঐতিহ্য সেটা কতটা ফিরিয়ে আনতে পারবেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যেভাবে গুটিয়ে নিয়েছে, সেগুলোকে দুর্বল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, সেগুলোকে কতটা শক্তিশালী করতে পারবেন। দক্ষিণ এশিয়াকে ইতিমধ্যে আমরা নানান ভূরাজনীতির কারণে দক্ষিণ এশিয়া গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই গুরুত্ব কতখানি বাইডেন প্রশাসনের কাছে পাবে এবং বাইডেন প্রশাসন দক্ষিণ এশিয়াকে কোন চোখে দেখবে, কতটা ভারতের চোখ দিয়ে, যেটি অনেক সময় ধারণা করা হয় যে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের জন্য একটা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, সেখান থেকে যুক্তরাষ্ট্র সরে গিয়ে প্রতিটা দেশের সঙ্গে আলাদা আলাদা করে দক্ষিণ এশিয়াকে দেখবার চেষ্টা করবে এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দীর্ঘদিন তিনি অধ্যাপনা করেছেন, প্রচুর লেখালেখি করেন, গবেষণাধর্মী বইও আছে তার বেশ কয়েকটি। প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রাক্তন কূটনীতিক, যিনি একসময় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, অনেক দেশেই করেছেন। চীনেরটা আমি বিশেষভাবে উল্লেখ করলাম এই কারণে যে বর্তমান বিশ্ব বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ আসলে চীনের প্রসঙ্গ আসে এবং চীন এই নির্বাচনকে কিভাবে দেখছে, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে, সেগুলো অত্যন্ত আলোচনার মধ্যে গুরুত্ব পাচ্ছে এবং তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিএসএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন কিছুদিন আগ পর্যন্ত। অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমেদ আমাদের সঙ্গে ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন। স্বাগত আপনাদের দুইজনকেই। তৃতীয় মাত্রায় প্রফেসর তারেক শামসুর রহমান, আপনার কাছে একটু প্রথমে শুনতে চাইব, নির্বাচনটি কেমন দেখলেন, কেমন হলো বলে? অনেকে মনে করেন এক্সট্রাঅর্ডিনারি ইলেকশন, স্কেয়ারি ইলেকশন, যদিও এই নির্বাচনকে ঘিরে অনেক প্রশ্নের মীমাংসা অনেকে চেয়েছেন, সেগুলো মেটাপি নির্বাচন করতে পারেনি, কারণ আমরা ভোটের যা ব্যবধান দেখতে পাচ্ছি বা দুই পক্ষের যে শক্তি দেখলাম, সেখানটাতে আসলে অনেকে হতাশ হয়েছেন। তারপরও অনেক আশার আলো আছে, অনেকে টানেলের শেষ প্রান্তে আলো এখন প্রবলভাবে দেখতে পাচ্ছেন, আলো অনেক নিকটবর্তী হচ্ছে, সেটিও মনে করছেন। আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার আলোচনার শুরুতে অনেকগুলো বিষয় অবতারণা করেছেন। আসলে এই নির্বাচনটি, এই প্রেসিডেন্টের নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচনের দিকে সমগ্র বিশ্ব তাকিয়েছিল এবং এর অনেকগুলো কারণও আছে। কারণ গত 4 বছরে ট্রাম্প যেভাবে ব্যক্তিকেন্দ্রিক একটা প্রতিষ্ঠানকে তিনি যেভাবে পরিচালনা করেছেন, যেভাবে তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে ব্যক্তিকে যেভাবে প্রাধান্য দিয়েছেন, এটা একটা বিরল ঘটনা। তবে এর প্রতি আপনি আপনার আলোচনায় একটা পর্যায়ে আপনি বলেছেন যে মানুষ একটা ইতিহাস সৃষ্টি করেছে, এবার এত বেশি মানুষ ভোট কেন্দ্রে দাঁড়িয়েছে। আমরা টেলিভিশনে দেখলাম যে দীর্ঘ লাইন দাঁড়িয়ে, শীত পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এই শীতের মধ্যে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে। তার অর্থই হচ্ছে যে মানুষ সম্ভবত আমার বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র একটা পরিবর্তন চেয়েছে। আমি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত করি। গত দুটো নির্বাচন, 2016 এবং 2012 সময় আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম। আমি ভোট নিজে দেখেছি, কিভাবে ভোট হয়, মানুষের এনথুজিয়াজম দেখেছি। কিন্তু এবারে বোধহয় সবকিছু ভেঙে গেছে। অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনটার দিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাকিয়ে আছে, সারা বিশ্বেও তাকিয়ে আছে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে কতগুলো বিষয় সামনে চলে এসছে। প্রথম যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটি বিভক্ত সমাজের জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে ট্রাম্প প্রশাসনের আমলে ব্ল্যাক একটা পরিবর্তন চেয়েছে। আপনি বলেছেন যে এই যে কোভিডের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বড় ধরনের সংকটের জন্ম হয়েছিল, আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এবং আপনাকে আরেকটা তথ্য দেই, সর্বশেষ যে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, সেখানে 1 লক্ষ মানুষ আবার এফেক্টেড হয়েছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ, সবকিছুতে মার্কিন যুক্তরাষ্ট্র বড় অর্থনীতির দেশ। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র খরচ করে শুধু যুদ্ধের পেছনে।
ঠিক তেমনি একটি দেশে মানুষ ভেন্টিলেটর পাবে না, হাসপাতালে জায়গা পাবে না, এবং কিভাবে ট্রাম্প শাসনামলে মানুষ এই যে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে, তিনি যেভাবে নিজে ব্যক্তিগতভাবে যেভাবে মুখে মাস্ক ব্যবহার করেন না, যেভাবে তিনি সমস্ত বিজ্ঞানকে অস্বীকার করেছেন, বারবার তিনি বলার চেষ্টা করেছেন, এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের ক্ষেত্রে থেকে মানুষ এটা প্রত্যাশা করে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একটা সিম্বল ছিল এক সময় যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দেবে, একটা সংকটের সময় বিশ্ব এগিয়ে আসবে, কিন্তু ট্রাম্প প্রশাসন সেটা ব্যর্থ হয়েছিলেন, এবং এই ব্যর্থতার কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল। এই নির্বাচনের সময় আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তোকে আমরা বলি যে ডেমোক্রেসিকে প্রমোট করে, এবং ডেমোক্রেসির একটা বড় জায়গা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু দেখা গেল যে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং তিনি যেভাবে গণতন্ত্রকে নিজের ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন, অতীতে কোনো সময় কখনো কোনো প্রেসিডেন্ট নির্বাচন ভোট গণনা বন্ধ করে দিতে বলেছেন, তিনি ভোট আমি বিজয়ী হয়ে গেছি, ভোট গণনা বন্ধ হয়ে গেছে, এবং তিনি কোর্টে গেছেন এবং তিনি স্পষ্ট করে তিনি বলেছেন যে আমি বিজয়, কোর্ট উইল ডিসাইড। এবং তিনি যেভাবে নিজের মনোনীত বিচারপতিদেরকে উচ্চ আদালতে বসিয়েছেন, এটা অনেকদিন থেকেই এটা আশঙ্কা করা হচ্ছিল যে সুপ্রিম কোর্টে যদি তার মনোনীত বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি হয়, এখন অলরেডি বৃদ্ধি হয়েছে, 6 এবং 3-এর মধ্যে পার্থক্যটা হয়ে গেছে, তাহলে তার সমস্ত যত রকম তিনি অপকর্ম করবেন, সমস্ত অপকর্মগুলো তিনি এন্ডোর্স করিয়ে নেবেন সুপ্রিম কোর্ট থেকে। ফলে সামগ্রিকভাবে আমি যদি এক কথায় বলি, তাহলে এই নির্বাচন আমাদের অনেকগুলো মেসেজ দিল, এবং এই মেসেজগুলো বিশ্বের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। জি, অ্যাম্বাসাডর মুন্সি ফয়েজ আহমেদ, এটা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার দৃষ্টিতে নির্বাচন কেমন হবে? আপনি একটা কথা বলেছেন যেটা অত্যন্ত অস্বাভাবিক নির্বাচন হয়েছে বিভিন্ন দিক থেকে, সেই কথার সাথে আমি পুরোপুরি একমত। তবে নির্বাচনকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো যে নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা ইত্যাদি ব্যবস্থাপনা, সেগুলো আমার মনে হয় যে খুবই সুন্দর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের যে সিস্টেমটা যে কাজ করে সেটি বোঝা গেছে, সিস্টেমটা যে সিস্টেম কাজ করে সেটি বোঝা গেছে, প্রাতিষ্ঠানিকতা এখানে নষ্ট হয় নাই, কিন্তু এই যে নির্বাচনের প্রস্তুতি পর্ব, এটা প্রচন্ড রকমের অস্বাভাবিক একটা প্রস্তুতি পর্ব ছিল। এর আগে সম্প্রতি কোনো নির্বাচনে এরকম কিছু ঘটে নাই। যেরকম ডিভাইসিভনেস এর কথা বলছেন, যে বিভেদ সৃষ্টি করা লোকজনের মধ্যে, তারপরে নানান রকমের, যেমন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট নিজে এদের নির্বাচন ব্যবস্থাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছেন, বারবার এটাকে অবমূল্যায়ন করেছেন, লোকজনকে যারা এটার সাথে যুক্ত তাদেরকে নানান রকমের অপবাদ দিয়েছেন। এইগুলো তো আগে কখনো শোনা যায় নাই। আর মাঝে মাঝে কেউ যে এরকম যে করেন নাই, কি বলে, দোষ দেন নাই নির্বাচন ব্যবস্থাকে, তা নয়, কিন্তু বারবার সেটা তদন্ত করা হয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এবং কোন রকমের বড় সমস্যা খুঁজে পাওয়া যায় নাই। তারপরেও ডোনাল্ড ট্রাম্প বারবার এই একই গান গেয়ে গেছেন, এবং আজকেও সেটা করছেন। আর খুব মজার ব্যাপার হলো, যেইখানে বিশেষ শেষ দিকের যে ফাইটটা চলছে এখন, গণনা চলছে, সেখানে যেসব অঙ্গরাজ্যে উনি পিছিয়ে আছেন, কিন্তু করে বেশি ভোট পাচ্ছেন বা সংকুচিত হয়ে আসতেছে ভেদাভেদটা, পার্থক্য, সেখানে উনি তাড়াতাড়ি গণনা করো এই বলে তার লোকজনকে ওখানে জুটিয়ে দিয়েছেন। প্রোটেস্টাররা ওখানে যে গণনা চালিয়ে দেওয়া ইত্যাদি, এখানে তার কমে আসতেছে, সেইখানে যে সেখানে এখনই গণনা বন্ধ করে দাও, এই আহ্বান জানাচ্ছে। এরকম একেবারে পরস্পর বিরোধী যে বক্তব্য দিচ্ছে, এর ফলে যে তার লোকের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, তার প্রতি শ্রদ্ধা হারাচ্ছে, সেটা কিন্তু তিনি কোন রকমের ধর্তব্যের মধ্যে আনছেন। আসলে তিনি কখনোই চিন্তিত নন। তো এই ইয়েগুলো যে, তারপরে তাছাড়া তার যে একটা ব্যবস্থা, সব শৃঙ্খলাহীনতা, অনুষ্ঠানকে পিছনে ফেলে দেওয়া, এবং যেমন এই কোভিড আন্দোলন বলে, কোভিড মোকাবিলায় তার অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ব্যর্থ, সেটা সেই ব্যর্থতার স্বীকার না করে, সেটার ব্যবস্থা না করে, উনি যারা এই বিশেষজ্ঞ তাদেরকে একের পর এক নানান রকম
আহ, আহ, গালাগালি করছেন, তাদেরকে অবমূল্যায়ন করছেন, তাদের কথা যাতে লোকে না শুনে, তাদেরকে সামনে থেকে সরিয়ে দিচ্ছেন, এমন তাদের চাকরিচ্যুত করবেন এরকম কথা ঘোষণা করছেন। তো এই সব কিছুতে মানুষের মুখে উঠছে। কিন্তু তারপরেও খুব আশ্চর্যের বিষয় যে এত কিভাবে এইবারের নির্বাচনটা এত কি বলে এত হাড্ডাহাড্ডি লড়াই কিভাবে হলো, এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কেমন করে হলো। আপনারা যেমন বলছেন সেটা সত্যি যে বাইডেন সর্বকালের সর্বোচ্চ পপুলার ভোট পেয়েছেন, কিন্তু যে ভোট পিছনে নয়, যদি বাইডেনের ভোটটা বাদ পরবর্তী সর্বোচ্চ ভোট ট্রাম্প পেয়েছে এটা বলা যেতে পারে। তো সুতরাং আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যেখানে সবাই তার উপরে বিরক্ত, তারপর তিনি কিভাবে তার যে সমর্থক তাদেরকে এমন ভাবে উজ্জীবিত করেছেন যে তারা নিজেদের ভোটের কেন্দ্রে গেছে এবং বড় মাত্রায় অনেক অনেক বেশি বেশি ভোট দিয়েছে। আর অন্য পক্ষকে বিভিন্ন ভাবে তারা নিরুৎসাহিত করেছে। যেমন কালকে একটা টেলিভিশনে একটা ইয়ে দেখছিলাম যে লাখ লাখ মানুষ ভোটার ইয়ে গেছে, কি বলে গেছে যে তোমরা ঘরের বাইরে যেও না, বাইরে লোকজনকে ভয় দেখানো যাতে তারা না যায়। তো এইগুলো এবং ইতিমধ্যে এটা তদন্ত শুরু, সেই জন্য বলছি যে এটা একটা অত্যন্ত স্বাভাবিক ছিল। আচ্ছা, আর যে বিষয়গুলো আপনি করেছেন আন্তর্জাতিকভাবে, তো 4 বছরে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আমেরিকা ফার্স্ট একটু বলেও যদি কি বলে ডোনাল্ড ট্রাম্প কাজ করেছেন, তিনি কিন্তু একটা বড় দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সমস্ত নেতৃত্ব থেকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসছে, একটা ব্যাকবন সৃষ্টি, একটা শূন্যতা সৃষ্টি করেছেন। এবং সেখানে এটার ফলে পৃথিবী কিন্তু একটা অস্বস্তি আছে। যেমন চীন, রাশিয়া তারা কিছু জায়গা গ্রহণ করার চেষ্টা করেছে, কিন্তু এটা শূন্য হচ্ছে না। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ঐতিহ্যগত যারা মিত্র, তারা আছেন, ন্যাটো, ইউরোপ, তারপরে জাপান, অস্ট্রেলিয়া, অন্যান্য সাউথ, এরা সবাই কিন্তু নানান ভাবে, কানাডা, নিউজিল্যান্ড, মেক্সিকো, যেভাবে ধরেন আপনি, সবাই কিন্তু খুব অস্থির আছেন এবং অস্বস্তিতে আছেন। একটা জিনিস আমি এখানে বলি, আমি আগে থেকে বলেছি যে এইবারে যদি বাইডেন ট্রাম্প যদি আবার জিতে আসেন, তাহলে 4-5 জন বিশ্ব নেত্রী খুশি হবেন। তারা হলেন রাশিয়ার পুতিন, উত্তর কোরিয়ার কিম জং উন, ইসরায়েলের নেতানিয়াহু, ব্রাজিলের বোলসোনারো, আর সম্ভবত টার্কির এরদোয়ান। কারণ এনারা সবাই খোলা পানিতে মাছ ধরায় অভ্যস্ত বা বেশি পারদর্শী, তাই করতে চান। সেজন্য ইয়ে থাকলে ভারতের প্রধানমন্ত্রী খুশি হবেন না, খুশি হতেন না? কে ভারতের প্রধানমন্ত্রী? আই এম নট সো শিওর, তবে তাদের মধ্যে একটা ভালো ইকুয়েশন আছে। কিন্তু ভারতের সাথে সম্পর্ক নিয়ে কিন্তু খুব পুরো জিনিসটা যে খুব সহজ সরল তা কিন্তু আমার কাছে মনে হয় না। সে কথা আলাদাভাবে বিবেচনা করা যাবে। কিন্তু চীনের কথা একটু বলি, যেহেতু আপনি সেই ইঙ্গিত দিয়েছিলেন যে চীন কেমন মনে করি, হ্যাঁ, চীনের বিবেচনায় কেমন হবে নির্বাচন? জি বলুন, আপনি শুনছি আমরা। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি যে ট্রাম্পের সময় চীনের সাথে যে সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা একেবারে তলানিতে এসে টিকেছে বলা যায়। কিন্তু তাদের সম্পর্কটার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে সত্যিকার কোনো পরিষ্কার লক্ষ্য দেখা যায়নি। সে একবার একটা কথা বলেছে, যখন পছন্দ হয়েছে স্যাংশনস দিয়েছে, নানান রকমের কর বাড়িয়ে দিয়েছে, আবার যেই দেখেছে এর ফলে তো তাদের দেশে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ক্রিসমাসের সময় জিনিসপত্রের দাম বেড়ে গেলে লোকে তাকে অপছন্দ করবে, সুতরাং তাড়াতাড়ি আবার কর কমিয়ে দিয়েছে, অথবা একটা সাময়িক একটা সন্ধি করেছে চীনের সাথে। এই রকমের একটা ওঠাপড়ার মধ্যে এক ধরনের এইগুলো ছিল, কোনো পরিষ্কার নীতি দেখা যায়নি। শুধু তাকে বারবার চীনকে দোষ দিয়ে নিজে পপুলারিটি বাড়ানোর চেষ্টা করা, কোভিডকে যেমন বলছে যে চীনা ভাইরাস, এগুলো বলে তারপর চীনকে ব্লেম করে নিজের
যে একেবারে ব্যর্থ হয়েছে সেই জিনিসটাকে ঢাকার চেষ্টা করছেন, কিন্তু মানুষ তো বোঝে। একটা হতে পারে যে চীন শুরুতে সপ্তাহখানেক হয়তো দেরি করেছে তাকে সঠিক ইনফরমেশন দিতে, কিন্তু তারপরে ইনফরমেশন পাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে, তিনি তো নিজেই স্বীকার করেছেন যে তিনি জানেন যে এটা খুব কঠিন একটা ব্যাপার, সবচেয়ে কঠিন ফ্লুর চেয়েও এটা মারাত্মক, 5 গুণ মারাত্মক, কিন্তু তিনি মানুষকে এটা বলতে চান না, মানুষ যাতে ভয় না পায়, সেই জন্য তিনি চেপে গেছেন। এই যে কথাটা স্বীকার করেছেন উডওয়ার্ড বলে এক ভদ্রলোকের সাথে একটা ইয়েতে, সেটা এর থেকে প্রমাণ হয় যে তার এটা কিরকম, যে তিনি খুব চিন্তা ভাবনা করে কাজ করেন না। ডক্টর ফাউচি, ডক্টর বার্টস, এরা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই কাজের, যারা এক্সপার্ট, তাদেরকে তিনি কিভাবে অবমূল্যায়ন করেছেন আমরা দেখেছি। তা সত্ত্বেও কিভাবে তিনি মুখোশ না পরে সবার সাথে সবাইকে অন্তরঙ্গ ভাবে মেলার চেষ্টা, সোশ্যাল ডিস্টেন্সিং না করে তার র্যালিতে লোকজনকে জড়ো করা, এগুলো সবই অনেক বিপজ্জনক কাজ, কিন্তু তার যারা সমর্থক তারা এমনই যে তারা এতেই খুশি, তারা আরো বেশি, তিনি যতটুকু লাফিয়েছেন তারা তার বেশি লাফিয়েছে। সুতরাং এগুলো তো আমরা সবাই লক্ষ্য করছি। সেই জন্য আমরা পৃথিবীর অন্যান্য দেশের মতন আমরাও আমাদের লোক এবং মানুষ চায় পরিবর্তন, মার্কিন যুক্তরাষ্ট্র পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের পক্ষে ভোটের সময় কিন্তু লোক জড়ো করতে তারা যথেষ্ট সামর্থ্য দেখাতে পারেন না। মনে হচ্ছে যে মোটামুটি পার হয়ে যাবে, কিন্তু এখনো রয়ে গেছে, এখনো শেষ দেখতে পারি। এখান থেকে প্রফেসর তারেক শামসুর রহমান আপনার কাছে একটু শুনতে চাইবো যে এই যে যেটি অ্যাম্বাসেডর আহমেদ বললেন যে পরিবর্তনের পক্ষে মানুষ জড়ো করতে পারেনি, একথা ঠিক যে ভোট বেশি পড়বার কারণ ডেমোক্রেটরা আবেদন করেছে যত তাড়াতাড়ি দ্রুত ভোট দিতে, পোস্টাল ব্যালটে অ্যাবসেন্টি ভোটগুলো হয়েছে এবং সেই ভোটগুলোর কারণে হয়তো বাইডেন সুবিধাটা করতে পারলেন, কিন্তু সুবিধা যেটুকু যেই ব্যবধানে করলেন সেটা খুব একটা সন্তোষজনক নয়। সো বিভাজনটা খুবই মার্কিন সমাজে স্পষ্ট এবং ট্রাম্পের এই পাগলামি বলি, যাই বলি, উগ্রতা বলি, তারপরও তার একটা সমর্থক আছে, সেটা তার দলের প্রতিও আছে, সেটি স্পষ্ট। এবং মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ভাবে বিগত বছরগুলোতে, বিশেষ করে বিগত 4 বছরে অনেক দুর্বল হয়েছে। আন্তর্জাতিক ভাবে তো হয়েছেই, কারণ সে অনেকখানি আইসোলেট করে ফেলেছে। তো আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি জায়গা করে নিতে হয় বা হারানো জায়গা ফেরত পেতে হয়, তাহলে তাকে অভ্যন্তরীণ ভাবে শক্তিশালী হতে হবে। এবং একই সঙ্গে 4 বছরে দুটো চ্যালেঞ্জ, একটা হচ্ছে যে আন্তর্জাতিক অভ্যন্তরীণ ভাবে শক্তিশালী হওয়া, প্রথমটা মানে অভ্যন্তরীণ শক্তিশালী হওয়াটা তার জন্য প্রথম জরুরি। সো যে সময়টা আছে এবং এই বিভাজিত সমাজে সেটা কতখানি বাইডেন করতে পারবেন, এবং হিস্ট্রি কি বলে যে ডেমোক্রেটসরা ক্ষমতায় থাকলে আন্তর্জাতিকভাবে, মানে আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষক, আপনি গবেষক, আপনি আপনার কাছে কি মনে হয় যে ডেমোক্রেটরা গোটা বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন চোখে দেখেন এবং রিপাবলিকানরা কোন চোখে দেখেন? সেখানটা থেকে বর্তমান চীন খুব দ্রুততার সঙ্গে, যদিও অনেকে মনে করছেন যে চীন স্পর্শ করেছে, আবার অনেকে মনে করেন যে এখনো বহু বছর লাগবে, চীন হয়তো অর্থনৈতিকভাবে একটা জায়গা করে নিতে পেরেছে, কিন্তু সামরিক দিকে থেকে তার প্রতিষ্ঠানগুলোতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে তার ইনফ্লুয়েন্সের দিক থেকে, টেকনোলজির দিক থেকে, অর্থনৈতিকভাবে এখনো অনেকখানি সংকট আছে। কিন্তু একথা ঠিক যে চীন একটা তালে সমান্তরাল গতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মেরুকরণ করতে পেরেছে। বিআরআই কে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আসলে হিমশিমি খাচ্ছে। এখন পর্যন্ত এটা স্পষ্ট নয় যে ইন্দো প্যাসিফিক না এশিয়া প্যাসিফিক না কোয়াড কি দিয়ে তারা আসলে এটা মোকাবেলা করবে, সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। সো এই যে বাইডেন প্রশাসনের সামনে যে চ্যালেঞ্জ, সেটা আসলে আপনি কি মনে করেন যে কতটা মোকাবেলা করতে তারা সক্ষম হবে? দেখেন, একটা জিনিস তো স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি যদি আপনি ফলো করেন তাহলে আপনি দেখবেন এখানে ব্যক্তির রোলটা খুব কম, এখানে তাদের জাতীয় স্বার্থটা এখানে খুব বেশি। আমি যদি জাতীয় স্বার্থের প্রশ্নটা বলি তাহলে আমাকেই বলতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পরিচালনা করে, যাদেরকে আমরা বলি ডিপ স্টেট, এই ডিপ স্টেটের এখন কনসেন্ট্রেশনটা হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা আমরা বলি যে স্নায়ুযুদ্ধের কথা নতুন করে শুরু হচ্ছে, স্নায়ুযুদ্ধ 2 কথা আমরা বলি, এই স্নায়ুযুদ্ধ 2টা হবে
এই এশিয়া প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে। তাহলে এশিয়া প্যাসিফিক অঞ্চলকে কেন ওয়াশিংটন এটা বেছে নিল? বেছে নেওয়ার পেছনে এর কারণটা হলো যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চায়না অত্যন্ত শক্তিশালী একটি দেশ হিসাবে আবির্ভূত হয়েছে, এবং যেহেতু চায়নাকে আবির্ভূত হয়েছে এবং চায়না কোনো অনেক ক্ষেত্রে মার্কিন স্বার্থকে আঘাত করছে, ফলে এখানে চায়নাকে কেন্দ্র করে একটি কন্টেইনমেন্ট থিওরি ডেভেলপড হয়েছে ওয়াশিংটনে। অর্থাৎ এখানে চায়নাকে চারিদিক থেকে ঘিরে ফেলা। আপনি দেখবেন যে শুধুমাত্র চীনের সাথে যে এর ট্রেড ওয়ার শুরু হয়েছে তেমনটি নয়, একটি বাণিজ্য যুদ্ধ তো বটেই, কিন্তু দেখবেন আরো অনেক ক্ষেত্রে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়ে গেছে। যেমন হংকং এর প্রশ্নে চীনের যে অবস্থান, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এর সমালোচনা করছে। চীনে উইঘুরের মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, এবং উইঘুরে মুসলমানদেরকে হিউম্যান রাইটস সেখানে ভায়োলেশন হয়েছে, এ ধরনের কংগ্রেসে আইনও পাশ করা হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখলাম যে ভারতের সাথে একটা র্যাপো, ভারতের সাথে এক ধরনের সম্পর্ক এবং কোয়াডকে ডেভেলপমেন্ট করা। এবং আপনি সর্বশেষ খবরটা হচ্ছে যে মালাবার যে নৌ ভারত মহাসাগরে যে মালাবারের যে নৌ যুদ্ধ পরিচালনা করার, সেটা একটা প্রক্রিয়াতে শুরু হয়েছে, এবং সেখানে অস্ট্রেলিয়াকে তারা ইনভলভ করেছে। অর্থাৎ কোয়াডকে সক্রিয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে সামনে নিয়ে এসছে, এবং ভারত কেন্দ্রিক এক ধরনের পোলারাইজেশন শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওদিকে আপনি যদি খেয়াল করে দেখবেন যে সাউথ চায়না সিতে এক ধরনের উত্তেজনা আছে, এবং সাউথ চায়না সিনে চীনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সাউথ চায়নাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কে সমর্থন করার জন্য ভারত সেখানে নৌবহর পাঠিয়েছে। ফলে সবকিছু মিলিয়ে দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইমেজ, সেই ইমেজ তত্ত্বগতভাবে নতুন প্রশাসন, বাইডেন প্রশাসনও এ থেকে বেরিয়ে আসতে পারবে না। তবে হ্যাঁ, একটা জিনিস হয়তো হতে পারে যে ট্রাম্প যেভাবে শুরু করতে চাচ্ছেন, যেভাবে একটা যুদ্ধের একটা হুমকি দিয়ে যেভাবে তিনি তার নীতিটাকে বাস্তবায়ন করতে যাচ্ছেন, হয়তো বাইডেন প্রশাসন হয়তো ওইভাবে হয়তো নাও যেতে পারেন। এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন একটা বিষয় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব কিভাবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে। এক নম্বর প্রশ্নে সেখানে জলবায়ুর প্রশ্নটা এসে যায়, সরে যাওয়া এবং আপনি ফেরত যাওয়া, এবং আপনি জানেন যে তারা প্যারিস কপ চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিয়েছিল। এখন বাইডেন বলছে আমরা আমাদের প্রথম দায়িত্ব হবে সেখানে ফিরে যাওয়া। WTO-তে যে সংকটটা চলে, WHO হুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। অথচ এই মুহূর্তে এই কোভিড মোকাবেলায়, করোনা ভাইরাস মোকাবেলায় এই হুকে আরো শক্তিশালী করা এবং তাকে বিশ্বকে নেতৃত্ব দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল। আমার ধারণা, ন্যাটোর কথা আমরা আসছি আমি এক এক করে, ফলে সেখানে সঙ্গত কারণেই হয়তো বাইডেন প্রশাসন আবার ফিরে যাবে। শুধু আপনি ন্যাটোর কথা কেন বলছেন? আপনি জানেন যে ইউনেস্কো থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ন্যাটোর কথা আপনি বললেন, এখানে আবার খুব সিগনিফিক্যান্ট একটা ডেভেলপমেন্ট ছিল, যে ডেভেলপমেন্টটা অনেক আলোচনা হয়নি। সেটা হচ্ছে যে একসময় ট্রাম্প প্রশাসন চেয়েছিলেন এশিয়ান ন্যাটো তৈরি করা, কোট আনকোট। এখন এই এশিয়ান ন্যাটোটাও সেইভাবে বিকশিত হয়নি, কনসেপ্টটা সেভাবে বিকশিত হয়নি। আমরা জানি না বাইডেন প্রশাসন এটাকে কোন চোখে দৃষ্টিকোণ থেকে দেবে। আফগানিস্তানকে সেনা প্রত্যাহারের কথা বলছেন ট্রাম্প প্রশাসন, এই বছরে শেষ হওয়ার কথা থাকলেও সেটা হয়নি, হয়তো 2021 সালে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা। কিন্তু আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা বললাম যে ডিপ স্টেটের যারা চালায়, তাদের বিবেচনায় এই বিষয়গুলোতে থাকবে এবং তারা হয়তো এর মধ্যে কোনো ব্যতিক্রম হবে না, এবং বাইডেন প্রশাসনও এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। অ্যাম্বাসাডার মুন্সি ফাওয়াজ আহমেদ, আপনি শুনছিলেন, আপনার কাছে শুনছি, এবং বিশেষ করে চীন আসলে নতুন প্রশাসনকে কিভাবে নেবে এবং চীনের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতা, সেখানটাতে আসলে কোনো রকমের পরিবর্তন হবে কিনা, না এটা আরো বাড়তে থাকবে বা কমলে সেটা কোন ইকুয়েশনের ভিত্তিতে কমবে, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। চীনা মুখপাত্র একজন বক্তব্য দিয়েছে, এর মধ্যে শুনতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই রাষ্ট্রপতি নির্বাচনে জিতুক, যেই নতুন প্রশাসনে আসুক, তার সাথে
তারা তাদের দেশের স্বার্থ রক্ষা করে কাজ করবার চেষ্টা করবে, সময় যেরকম করে আসে তারা। এই ব্যাপারে তাদের কোনো প্রেফারেন্সেস নাই, এটা তারা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীনের যারা শাসক তাদের বেশিরভাগই পরিবর্তন পক্ষে। তারা আশা করেন যে পরিবর্তন হলে তারা খুশি হবেন, কারণ তাতে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা শৃঙ্খলা আসবে, একটা বলা যায় প্রেডিক্টেবিলিটি আসবে, এবং কাজ করাটা সহজ হবে। কারণ বাইডেন বারবার বলেছেন যে তিনি আলোচনার উপরে গুরুত্ব দেন, কোনো বিষয়ে আগে থেকে ইয়ে করতে চান না, এবং দেশ হিসেবে কাউকে তাদের সাথে বৈরিতা না করে তিনি ইস্যু ভিত্তিক দেশের সাথে সম্পর্ক করতে চান, এরকম একটা কথা বলেছেন। যেমন ক্লাইমেট চেঞ্জের বিষয়ে চীনের সাথে সহযোগিতা বলেছেন। তাছাড়া অন্যান্য নানান বিষয়েও তিনি যেখানে সম্ভব সেখানে চীনের সাথে সহযোগিতা করা, আর যেখানে দরকার সেখানে তাদের বিরোধিতা করা, এইভাবে বলছেন। তার হিউম্যান রাইটস এর ব্যাপারে তার খুব বড় গুরুত্বপূর্ণ বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন, এবং সেখানে সবাই বাইডেন ক্ষমতায় আসেন তিনি চীনে মানবাধিকারের আরো বেশি সোচ্চার হবে, বিশেষ করে যেমন সিনচিয়াং এর ব্যাপারে বলছে অনেক, তারপরে ব্যাপারে এগুলোর ব্যাপারে বেশি জোর দেবেন, এটি বেশিরভাগ পর্যবেক্ষক। তাছাড়া এখানে এটা হচ্ছে যে আরো দক্ষিণ চীন সাগরে যে এবং সাউথ চায়না সি, যেটা আর কি দক্ষিণ চীন সাগরে যে উত্তেজনা, সেটা শুধু উত্তেজনার খাতিরে উত্তেজনা করবেন না, সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন যে কোনোভাবে আলোচনার মাধ্যমে ওখানে উত্তেজনা করা যায় কিনা, সেই চেষ্টা করবেন, এটাই আমরা আশা করি। তো সেটাই বেশিরভাগ তার যারা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মিত্র, তারাও আশা করে যে পরিবর্তন হলে এইসব ক্ষেত্রে স্বস্তি আসবে তাদের। যেসব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সময় নিজেদেরকে গুটিয়ে নিয়েছে বা অন্যদের উপরে বেশি দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছে, সেগুলো পরিবর্তন হবে, সেগুলো পুনরায় আলোচনা সম্ভব হবে। একটা কথা বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে নেটোর আমাদের মিত্ররা, তারা নেটোর যথেষ্ট পরিমাণে দেন না, কিন্তু একটা জিনিস যে তাদের রক্ষার জন্য আমরা সবকিছু করছি, তারা আমাদের খরচ চালিয়ে নিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েল একটা বড় ধরনের ফিলিস্তিন ইস্যু তো জটিল আসছে আমি সেই প্রশ্নে। সেখানে একটা অবস্থান, সেখানে ইসরায়েল অলরেডি একটা পেনেট্রেট করেছে এবং বিভিন্ন আরব দেশের সাথে সম্পর্ক তারা তৈরি হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের সংকটের সেখানে হচ্ছে যে ইরানের ব্যাপারে একটা সমঝোতা। এই ইরানের ব্যাপারে যদি তিনি আবার 6 জাতি সমঝোতায় ফিরে যান, যেটা কিনা পশ্চিমা ইউরোপ চাচ্ছে, বিশেষ করে জার্মানি চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ফেরত আসুক, তাহলে অ্যাটলিস্ট একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো যে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে যে পারমাণবিক একটা মানে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা হয়তো হ্রাস পাবে। এটা যদি না হয়, ইরানকে যদি কনফিডেন্স বিল্ডিং এ ইরান তাকে যদি আনা না যায়, তাহলে ইরান একসময় পারমাণবিক শক্তি অর্জন করবে, এবং ইরান যদি পারমাণবিক শক্তি অর্জন করে, এটা শুধু ইসরায়েলের জন্য একটা ক্ষতির কারণ হবে দাঁড়াবে না, হোল বিশ্বের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এটা নিশ্চয়ই বাইডেন প্রশাসন উপলব্ধি করেন, এবং এই জন্যই তিনি হাইলাইট করেছেন দুটো বিষয়, যে একটা জলবায়ু পরিবর্তন, একটা ইরান সাথে সমঝোতায় ফিরে যাওয়া। অ্যাম্বাসাডার আহমেদ, একটু আপনি আমাদেরকে বলবেন যেটি আসলে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে। আমি একই সঙ্গে একটু বুঝতে চাইবো, কারণ এটিও গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কি হবে, সেটি অনেকখানি নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় নীতি কি হবে। সো আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কি মনে করেন যে দক্ষিণ এশিয়ার প্রতি বা স্টেট ডিপার্টমেন্টের সাউথ এশিয়ান ডেস্কের স্ট্রাকচারটা কিভাবে হবে, বা আদৌ কোনো স্ট্রাকচারিং হবে কিনা অন্য কোনো ভাবে। দক্ষিণ এশিয়াতে আমি দুটো ভাগে ভাগ করে দেখতে চাই। পাকিস্তান আফগানিস্তানের বিবেচনা একরকম, বাকিদের বিবেচনা একরকম। সেই বাকিদের বিবেচনা করবার ক্ষেত্রে কতটা ভারত কেন্দ্রিক বিবেচনা হবে, কত বা কান্ট্রি টু কান্ট্রি বিবেচনা হবে, একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। এবং অবশ্যই বাংলাদেশ আমাদের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় বললে মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়ার
দিকে যে কৌশল দৃষ্টি। গত অ্যাপ্রোচ, এখানে হলো চীন হলো তাদের মূল টার্গেট। চীনকে কিভাবে কন্টেইন করা যায়, তাকে সীমাবদ্ধ রাখা যায়, সেটাই হলো মূল উদ্দেশ্য। এবং সেই জন্য তার ভারতকে দরকার, সেই জন্য জাপানকে দরকার, অস্ট্রেলিয়াকে দরকার, বা কোয়াড বলি সেই কোয়াডকে তার সেই জন্য দরকার। আর এখন ইন্দো প্যাসিফিক শব্দটা ইউজ করে অন্যদেরকে যুক্ত করার চেষ্টা হচ্ছে বাংলাদেশ সহ, যে এই চারজনের বাইরেও যাতে একটা গোষ্ঠী তাদের সাথে থাকে যারা তাদেরকে শক্তি যোগাতে পারবে, প্রয়োজনের ক্ষেত্রে সাহায্য করতে পারবে, এইরকম একটা চিন্তা তাদের আছে। সেজন্য বাংলাদেশকে তারা কিছু গুরুত্ব দেয়। মানে অন্যভাবে যদি চিন্তা করি, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ তাদের রাডারের মধ্যেই পড়ে না মনে হতো এক সময়, এখন হয়তো একেবারে নিচের দিকে একটু দেখা যায়। তো সেরকম কিন্তু বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল বড়। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কে গত বছর ধরে ওবামা প্রশাসনের শেষের থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের পর্যন্ত বেশ ভালো অগ্রগতি হয়েছে। প্রাতিষ্ঠানিক কতগুলো ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে আমরা নিয়মিত কতগুলো আলোচনা করতে পারি, ডায়ালগের কতগুলো মেকানিজম তৈরি হয়েছে, যেটা অত্যন্ত ভালো। তার ফলে আমাদের সবকিছু বিষয়ে নিয়মিত আলাপ আলোচনা হয়, সম্পর্কটা একটা স্বাভাবিক পর্যায়ে বজায় রাখতে সাহায্য হয়। এই জিনিসটা আমি মনে করি যে যদি মার্কিন প্রশাসনের পরিবর্তন আসে তাহলে এই জিনিসটা আরো সুন্দরভাবে পরিচালিত হবে। কারণ বর্তমান মার্কিন প্রশাসনের একটা বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে তাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে এরকম মনে হয় না। তারা সবকিছু অ্যাডহক ভিত্তিতে করছে এবং হঠাৎ এক একটা সিদ্ধান্ত নেয়। তারা বিভিন্ন সময়ে রোহিঙ্গা বিষয়ে নানান রকম বক্তব্য দিয়েছে, তারা সেখানে তাদেরকে বিরুদ্ধে স্যাংশনস দিয়েছে। সবাই মিলে, পৃথিবীর লোকজন মিলে, বড় বড় দেশগুলো মিলে ব্যবস্থা গ্রহণ করবে, সেই ব্যবস্থা গ্রহণে তারা খুব একটা উদ্যোগী হয় নাই। তো এটা আমাদের খুব কাজে আসে। নিশ্চয়ই তারা মিয়ানমার করে কিছু চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে, কিন্তু সেই চাপ বেশি কিছু আসতে এরকম মনে হয়। কিন্তু যদি এই মার্কিন যুক্তরাষ্ট্রে যদি যাদের সাথে তাদের মতের সমস্যা আছে, মিল নাই অনেক, সেরকম চীন, ভারত বা অন্যান্য নিয়ে যদি একটা বোঝাপড়ায় আসার চেষ্টা করতো, সেইভাবে তারা সবাই মিলে একটা চাপ সৃষ্টি করতে মিয়ানমারে, তাহলে কিন্তু কাজটা ফলপ্রসূ হতো। আর এখানে আমি আশা করব যে নতুন প্রশাসনে যদি পরিবর্তন আসে, তো নতুন প্রশাসন সেইভাবে কাজ করবেন যাতে সুযোগ মতো বিভিন্ন জনের সাথে মিলেমিশে কাজ করা যায়। সেটা চীনও আরো বেশি কনফিডেন্ট বোধ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে বিভিন্ন ইস্যুতে, এবং সেই সুযোগে হয়তো আমরা পক্ষকে দেখতে পারবো যে তোমরা একসাথে মিলে করো, তাহলে আমরা যে অভিযোগ লক্ষ্য এখানে যে এতগুলো লোক কষ্টপাত, তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদের একটা ব্যবস্থা করা আমাদের সবার দায়িত্ব। সেই কাজ সবাই মিলে পালন করি, সেই কাজে হয়তো কিছুটা অগ্রগতি হতেও। এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিভাবে আবর্তিত হবে আগামী দিনগুলো। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়াতে তার যে নীতি, সেই নীতিটার কি পরিবর্তন আসবে। বাংলাদেশের প্রসঙ্গ যদি বলি তাহলে আমাদেরকে একটা জিনিস বলতে হবে যে বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের আমলের যে নীতি, সেই নীতিতে আদৌ কোনো পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যেটা চেয়েছে, বাংলাদেশ ইন্ডো প্যাসিফিক, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ অংশগ্রহণ করুক। বিশেষ করে সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী বিজ্ঞানের বাংলা ঢাকা সফরের পর এই বিষয়টি বেশি মাত্রায় আলোচিত হয়েছে। এখানে আমার আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে আমি মনে করি যে এই যে স্ট্র্যাটেজি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে বাংলাদেশ কখনো সামরিক চুক্তিতে, কোনো ধরনের সামরিক চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ করা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। কারণ এই মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজির একটা
জায়গাই হচ্ছে, মূল জায়গাটাই হচ্ছে চীনকে কন্টেইন করা, চীনকে ঘিরে এক ধরনের স্ট্র্যাটেজি তৈরি করা। কিন্তু এই স্ট্র্যাটেজিতে, চীন বিরোধী কোনো স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। কারণ চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ, চীন আমাদের নিকট প্রতিবেশী দেশ, চীন আমাদের অন্যতম উন্নয়নের অংশীদার। সুতরাং আমাদের এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে করে চীন বাংলাদেশের সাথে যে ঐতিহাসিক সম্পর্ক, সেই ঐতিহাসিক সম্পর্কের যে হাজার বছরের যে সম্পর্ক, অতীশ দীপাঙ্করের সময়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক বাধাগ্রস্ত হয়। ফলে এখানে আমাদেরকে দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিটা বাংলাদেশের উপর প্রভাব আদৌ তারা এটাকে চাপ দেয় কিনা, বা আমরা আমাদের এক্ষেত্রে আমাদের অবজারভেশনটা হচ্ছে আমাদের যে নিউট্রাল পলিসি, সেই নিউট্রাল পলিসিটাকে অনুসরণ করা। আমাদের কিছু চাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে, বিশেষ করে আপনি জানেন যে জিএসপি সুবিধা, তৈরি পোশাকে আমরা জিএসপি সুবিধা আমরা পাই না, কিন্তু তারপরও আমাদের যে সক্ষমতা তৈরি পোশাকে, সেই সক্ষমতা নিয়ে আমরা 15% উপরে ভ্যাট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক শিল্প একটা বড় জায়গা আমরা তৈরি করে নিতে পেরেছি। ফলে আমাদের সক্ষমতা আছে। এখন নতুন প্রশাসনের কাছে আমাদের দাবিটা হবে যে এই জিএসপি সুবিধা যেন আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য প্রযোজ্য হয়, দেওয়া হয়। তাহলে এর ক্ষেত্রে সুবিধাটা হবে যে এখানে 40 লক্ষ মেয়েরা, মারা যারা কাজ করে গার্মেন্টস সেক্টরে, তাদের জন্য একটা বড় ইনসেনটিভস হবে। কারণ আপনি জানেন যে এই বিষয়টাও মানবাধিকার লঙ্ঘনের সাথে অনেক পরোক্ষভাবে সম্পর্কিত। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সিনেটররা আছেন যারা গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে সহানুভূতিশীল, কর্মীদের ব্যাপারে সহানুভূতিশীল। আমাদের অ্যাপ্রোচটা হবে এইসব সিনেটরদের সাথে, কংগ্রেসম্যানদের সাথে আমাদের র্যাপোটা বাড়ানো, আমাদের তাদের সাথে সম্পর্ক তৈরি করে তারা যাতে মার্কিন প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে এই জিএসপি সুবিধাটা দেওয়ার জন্য। আমরা চাইবো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নয়া প্রশাসন বাংলাদেশে বড় বিনিয়োগ করবে। এখানে বিনিয়োগের অনেক জায়গা তৈরি হয়েছে। ডিপসি, আমরা ডিপসিতে তেল অনুসন্ধানের ক্ষেত্রটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ডিপসিতে ন্যাচারাল রিসোর্স আছে, সেগুলো আহরণের একটা বিষয় আছে। আমরা মার্কিন টেকনোলজি, মার্কিন বিনিয়োগ এখানে প্রত্যাশা করতে পারি, এবং সেই জন্য বিনিয়োগের জন্য আমাদের অবকাঠামোগুলো উন্নয়নটাও প্রয়োজন। একই সাথে আরেকটা জিনিসের কথা একটু দৃষ্টি দিতে চাই, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তালেবানদের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি বলে 2021 সালের মাঝামাঝি সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ সৈন্যবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। এখন নয়া প্রশাসন, আমার ধারণা হয়তো নয়া প্রশাসন এই 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 সিদ্ধান্ত থেকে ফেরত যাবে না, অর্থাৎ তারাও এই সিদ্ধান্ত চাইবে। ফলে আফগানিস্তানের ব্যাপারে যে এক ধরনের কোট আনকোট ভ্যাকুয়াম নীতি তৈরি হবে, অর্থাৎ আফগানিস্তানের একটা সুযোগ তৈরি হয়েছে, আমরা পারি আমাদের শান্তিরক্ষা বাহিনীর যে তাদের যে একটা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে, তাদের সেই গ্রহণযোগ্যতাটাকে বিবেচনায় নিয়ে সেখানে শান্তি রক্ষার জন্য আমাদের সৈন্যবাহিনী, আমাদের অন্যান্য সেক্টরের লোকদেরকে সেখানে আমরা বিনিয়োগ করতে পারি। আপনি নিশ্চয়ই জানেন যে ভারত একটা বিশাল বিনিয়োগ করেছে আফগানিস্তানে, এবং ট্রাম্প প্রশাসন বারবার চেয়েছে যে ভারতকে একটা বড় ভূমিকা পালন করতে। বাংলাদেশের এনজিও ব্র্যাক আফগানিস্তানে কাজ করছে। ফলে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কাছ তাদের আমাদের নতুন অ্যাপ্রোচটা হবে মার্কিন প্রশাসনের সাথে সহযোগিতা করে আফগানিস্তানের ব্যাপারেও আমাদের একটা রোল প্লে করা, মানে আফগানিস্তানের ফ্রি স্ট্রাকচার, অবকাঠামো। অ্যাম্বাসেডর মুন্সি ফরাজ আহমেদ, আমরা একেবারে শেষ প্রান্তে আলোচনার, মিনিট দেড়েক সময় আপনার জন্য আলোচনাটা কনক্লুড করবার জন্য। আমি দুটো বিষয় এখানে বলতে চাই। একটা হলো যে আফগানিস্তানের ব্যাপারে যেটা বলেছেন আমার বন্ধু তারেক রহমান, সেখানে আমি বাংলাদেশ কিন্তু থেকে এই ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে, সেখান থেকে সরে আসা ঠিক হবে না। সেটা হচ্ছে যে ব্লু হেলমেট ছাড়া বাংলাদেশ ওখানে যাবে না, এবং এইটা আমি যদি সেরকম হয় তাহলে বাংলাদেশ যাবে সেখানে। অন্য কোনো ব্যবস্থাপনার দিনে শুধুমাত্র জাতিসংঘের ব্যানারে। জি জি, সেটা আমি বলতে চাই। দ্বিতীয়টা হচ্ছে যে তারেক শমসুর রহমান যেগুলো বলছেন, আমি তার বেশিরভাগ ইয়ের সাথে একমত, এবং সেটার সাথে যোগ করতে চাচ্ছি যে আমরা যে ইন্দো প্যাসিফিক যোগ দিচ্ছি, আমরা ঘোষণা দিয়েছি যে আমরা তাদের সাথে যোগ দিচ্ছি, আমরা ওয়েলকাম করি, কিন্তু ওইখানে তাদের যে মিলিটারি যে ইয়েগুলো আছে, প্রোগ্রাম আছে, সেগুলোতে আমরা জোর দিব না, সেটাও আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। এবং আমরা আরেকটা জিনিস করতে পারি, যেটা
যে আমাদের সরকার কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সচেতন। সেটা এখানে আমাদের যেটা করণীয়, এবং আমরা বলেছি বিভিন্ন সময়, যে এই যে বিআরআই আছে চীনে, আর যে আইপিএস ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, এগুলোর যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো, সেগুলো তো একটা আরেকটার পরিপূরক হতে পারে, একটা আরেকটার বিরোধী হওয়ার তো কোনো প্রয়োজন নাই। এক্সক্লুসিভ না হয় তারা ইনক্লুসিভ হতে পারে। এই জিনিসটার উপরে আমরা জোর দিতে পারি। আমরা দুই পক্ষকে বলতে পারি যে তোমরা মিলেমিশে করো, কারণ তোমাদের যাতায়াতের পথ তো একই, লক্ষ্যও একই, সুতরাং আমরা কেন মিলেমিশে করতে পারি না? যেখানে সম্ভব একসাথে কাজ করা, যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন সেখানে আলাদা কাজ করা, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করার কোনো প্রয়োজন নাই। সেই জিনিসটার উপরে আমরা জোর দিব, এবং আমাদের সরকার কিন্তু সেইভাবেই চেষ্টা করছে। আর তাছাড়া চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, এই সবার সাথেই ভালো সম্পর্ক বজায় রাখা যে প্রয়োজন, যেটা তারেক শামসুর রহমান ইন্ডিকেট করলেন, আমি মনে করি সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেইটার ব্যাপারে বাংলাদেশ কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু যথেষ্ট সাফল্য দেখিয়েছে, এবং আমি মনে করি যে আমাদের নিজেদের এমন একটা অবস্থান তৈরি হয়েছে যে আমরা ওইটা আরো চালিয়ে যেতে পারি সাফল্যের সাথে। ধন্যবাদ। জি, প্রফেসর তারেক শামসুর ভাই, খুব ছোট করে জাস্ট 1 মিনিটে। জি, আসলে এটি হলো মূল কথা। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের অ্যাম্বাসেডর সাহেব। বিআরআই এবং আইপিএস এর মধ্যে একটা সমন্বয় করা, কেউ কারোর সাথে কারো স্বার্থে যেন আঘাত না করে। সবসময় মনে রাখতে হবে যে আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দেব, এবং জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত বিষয়টাই হচ্ছে যে আমরা কোনো সামরিক অ্যালায়েন্সে আমরা যোগ দেব না। সেখানে সামরিক যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর সাথে আমরা অংশগ্রহণ করব না। আমরা চীনও আমাদের বন্ধু, মার্কিন যুক্তরাষ্ট্রও আমাদের বন্ধু। সুতরাং এই দুই বন্ধুর সাথে তাদেরকে আমাদের জাতীয় স্বার্থকে সামনে রেখেই তাদেরকে ব্যবহার করি, আমাদের জাতীয় স্বার্থটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমেদ এবং প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান। দর্শক, কথা হচ্ছিল মার্কিন নির্বাচন নিয়ে। ফলাফল এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, বাট এটি মোটামুটি নিশ্চিত যে ডেমোক্রেটরা পরবর্তী 4 বছরের জন্য হোয়াইট হাউসে যাচ্ছেন। এবং এই নির্বাচনের অভূতপূর্ব অনেক দিক আছে, অনেক খারাপ দিকও আছে, কিন্তু যেটি হয়েছে এই নির্বাচন প্রমাণ করেছে যে মানুষের শক্তির চেয়ে বড় কিছু নেই। মানুষের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, এবং একটি শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থার আসলে জয় হয়েছে। সেটি নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এখন নতুন প্রশাসনের জন্য যেটি চ্যালেঞ্জ, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে লক্ষ্যহীন অবস্থার মধ্যে গত 4 বছর ছিল এবং অনেকখানি পথ হারিয়ে ফেলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রকে পথে আনাই হবে বাইডেন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেসিক ভ্যালু, যেগুলো মূল্যবোধের জায়গা, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আরো বেশি শক্তিশালী হোক, এটি সকলের প্রত্যাশা। এবং পৃথিবী জুড়ে মানবাধিকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র প্রতিষ্ঠায়, শক্তিশালীকরণে, আইনের শাসন প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, এবং শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখুক, সেটি সকলের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।